রুহানের পরীক্ষা শেষ, কিন্তু টেনশন শেষের নামই নাই। কি এক জ্বালা দিয়ে গেল উজান ভাই। ওর নাওয়া খাওয়া সব শেষ। উজান ভাইয়ের অভিমানটা ঠিক কত বড় তা এখনও বুঝে উঠতে পারছে না সে। গত 1 মাস ধরে একবারের জন্য কথা বলেনি উজান। বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে চোখে পানি জমে আসে রুহানির। মনে হয় আকাশের ওই তারাগুলো তাকে প্রশ্ন করছে। এতটা কি অন্যায় করেছিলি তুই, রুহানি, যে উজান তোর সাথে কথা বলবে না? হঠাৎ হাত কেঁপে ওঠে তার। একরকম অস্থিরতায় তুহিনকে ফোন দিল সে। ফোন ধরতেই কাঁপা কাঁপা গলায় বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। তুহিন মিষ্টি হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন ভাইয়া? আমি শুয়ে আছি, কাজ থেকে ফিরলাম একটু আগেই। রুহানির বুকের ভেতরটা যেন ধুকপুক করতে লাগলো। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, ভাইয়া কবে দেশে আসবে? তুহিন হেসে বলল, আমি আসবো 2 দিন পরেই ইনশাল্লাহ। এই উত্তর শুনে রুহানির মুখে হালকা হাসি ফুটে উঠল বটে, কিন্তু পরক্ষণে বুকের ভেতর একটা আশঙ্কা কেঁপে উঠল। শুধু তুহিন ভাইয়া একা আসবে, উজান ভাইয়া সত্যি আসবে না? আতঙ্ক আর দ্বিধায় ভেতরেই আস্তে আস্তে জিজ্ঞেস করল সে। মানে তুমি একাই আসবে? তুহিন হালকা দুষ্টমি মেশানো স্বরে উত্তর দিল। হ্যাঁ, একাই আসবো। রুহানির গলা শুকিয়ে গেল, বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, মানে উজান ভাইয়া আসবে না? তুহিন একটু ভেবে ঠোঁট টিপে হাসল, তারপর মজা করে বলল, হুম, না, ওজন হইয়া থাকছে আরো কিছুদিন। কেন? ওনার ওখানে কি কাজ? কি আর করবে বলতো, তুই তো পাত্তা দিচ্ছিস না, তাই হয়তো নতুন কাউকে খুঁজছে। তুহিনের কণ্ঠে মজা থাকলেও সেই মজা রুহানির কানে বাজল বজ্রঘাতের মতো। বুকের ভেতরটা ধপসে পড়ল যেন। চোখে পানি ভরে উঠল, শব্দ আটকে গেল গলায়। কষ্টে কান্না চেপে একটাই শব্দ বের করলো, শুধু ভাইয়া। তুহিন সঙ্গে সঙ্গেই তার কণ্ঠের কাঁপুনি টের পেল, হেসে বলে উঠল, আরে পাগলি, মজা করছিলাম। ভাইয়ার হয়তো কোনো কাজ আছে বলেই থাকতে হচ্ছে। রুহানির উড়ে যাওয়া যান আবারও ফিরে আসলো। শ্বাস বদ্ধ হয়ে আসা বুকটা যেন আবারও হাওয়ায় ভরে উঠল। একটা লম্বা শ্বাস টেনে নিল, নরম গলায় বলল, উজান ভাইয়া এখন কোথায়? ভাইয়া ভাইয়ার ঘরে, আমি আমার ঘরে। আচ্ছা ভাইয়া, রাখছি। রুহানি ফোন রেখে দিতেই তুহিন উজানের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সে এতক্ষণ ছাদে বসে ছিল উজানের সাথে। ফোনটা ছিল লাউড স্পিকারে, সব কিছু উজান শুনেছে। হাসতে হাসতে তুহিন গড়াগড়ি খাওয়ার উপক্রম হলো। ভাই ভাই, তোমার মাতালটার অবস্থা ভয়ঙ্কর, দয়া করে প্লিজ এবার একটু কথা বলো। উজান গম্ভীর মুখে ঠোঁট শক্ত করে বসে রইল। চোখ দুটোই গভীর অন্ধকার, বুকের ভেতর অনল। শোনার পরও কোনো প্রতিক্রিয়া নেই, শুধু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল। হয়তো মুখে হালকা হাসির রেখা দিল। হাতের সিগারেটের কয়েকটা টান দিয়ে দূরে ফেলে দিল। 2 হাত পেছনে ভর দিয়ে পেছনের দিকে হেলে বসল, 2 পা সামনে মেলে রাখা। আকাশের দিকে তাকিয়ে সুর তুলে গেয়ে উঠল। ইশরাতের দেওয়া প্ল্যানটা মনে মনে ভেবে রুহানি অবশেষে সাহস করে লাল রঙের জমকালো জামদানি শাড়িটা হাতে নিয়ে হাজির হলো ইশরাতের রুমে। দরজার কাছে দাঁড়ানো রুহানিকে দেখে প্রথমেই সুমাইয়া ফেটে পড়ল হাসিতে। হাসতে হাসতে সে এতটাই কাবু হয়ে গেল যে একসময় বিছানায় গড়াগড়ি করতে করতে নিচেই পড়ে গেল। হাত পা ছুঁড়ে অট্টহাসি দিতে লাগলো। ইশরাতও হেসে উঠল, কিন্তু মুখে হাত চেপে রেখেছিল। রুহানি রাগে গরম হয়ে তাকিয়ে রইল সুমাইয়ার দিকে। ঝলসে যাওয়া চোখে আগুন বের হচ্ছে। এই মেয়েটা আজকাল তাকে নিয়ে খুব মজা নিচ্ছে। সব দোষ ওই উজাইন্নার। একবার খালি দেশে আসুক, তখন বুঝাবে কত ধানে কত চাল। ইশরাত তখন ডাক দিল, আরে ওর কান্দে কান দিও না তো, আমার কাছে আসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। সুমাইয়া আবারও খোঁচা দিল, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে পরিয়ে দেন, এমনভাবে সাজান যেন এক দেখাতে উজান ভাইয়া বেচারা পাগল হয়ে সেকেন্ডের ভেতর তার সামনে হাজির হয়ে যায়। রুহানি দাঁতে দাঁত চেপে কিছু না বলে ইশরাতের কাছে গেল। ইশরাত ধীরে ধীরে যত্ন করে শাড়ি পরিয়ে দিল, কুশিটা সুন্দর করে ভাঁজ করে দিল, আঁচল মাথায় টেনে দিল। তারপর রুহানিকে আয়নার সামনে দাঁড় করিয়ে আয়নায় তাকিয়ে বলে উঠল,
মাশাল্লাহ মাশাল্লাহ, একদম নতুন বউ। কত সুন্দর লাগছে তোমাকে রুহানি। শুধু একটা জিনিস মিসিং, যদি নাকে একটা নাকফুল থাকতো তাহলে একদম আসল গিন্নি গিন্নি লাগতো। রুহানির গাল দুটো টকটকে লাল হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে ফেলল। সুমাইয়া এগিয়ে এসে রুহানির চিবুক উঁচু করে দিল, তারপর মুগ্ধ হয়ে বলল, আসলে রুহানি, তোকে তো দারুণ লাগছে। নাকফুল থাকলে তো একেবারে নতুন কনের মতো লাগতো। রুহানি একটু মন খারাপ করে বলল, আসলেই তারপর আবদার করল। আমি নাক ফুরাবো। সুমাইয়া হাততালি দিয়ে উঠল। চল, কালই নিয়ে যাব তোকে পার্লারে, সেখানে নাক ফুরাবি। রুহানি খুশিতে লাফ দিয়ে উঠল। আচ্ছা আচ্ছা, কালকেই যাব। মুহূর্তটা আবারও প্রাণবন্ত হয়ে উঠল। সুমাইয়া বলল, আচ্ছা এখন দাঁড়া, সুন্দর সুন্দর পোজ দে, ছবি তুলে দে। ইশরাত হেসে মাথা নাড়ল। রুহানি শাড়ির আঁচলটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে দাঁড়ালো, এক একটা পোজ দিচ্ছে, আর সুমাইয়া ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দে তুলে যাচ্ছে। রাতের বেলা রুহানি বেছে বেছে সব থেকে সুন্দর সুন্দর 5টা ছবি উজানকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বুক ধুকপুক করছে তার। এখন তার মনে একটা গানের কিছু লাইন মাথায় বিচরণ করছে। মন ভাসাইয়া প্রেমের সম্পানে, মন থাকবে তোমার সন্ধানে। মিটিং রুমে গম্ভীর মুখে বসেছিল উজান। চারপাশে বড় বড় কর্পোরেট অফিসাররা, সবাই গভীর মনোযোগে আলোচনায় ব্যস্ত। সামনেই একজন বিদেশি ক্লায়েন্ট নিজের বক্তব্য পেশ করেছে। উজান গম্ভীর মুখে শুনছে। হঠাৎ তার মোবাইলটা হালকা কেঁপে উঠল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের শব্দ। এক ঝলক স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মায়ালতা। সেভ করা আইডি থেকে কিছু ছবি এসেছে। অবচেতনে ফোনটা হাতে তুলে নিল। আইডি খুলতেই স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা ছবি। হঠাৎ উজানের বুকের ভেতর যেন বাস পড়ল। চোখ স্থির হয়ে গেল ছবির ওপর। লাল জমকালো জামদানি শাড়ি পরা, কুচিটা নিখুঁতভাবে গোজা, আঁচল মাথার ওপর দিয়ে নামানো, যেন আভিজাত্যে ভরা এক অনিন্দ সুন্দর রূপ। ঠোঁটের কোণে লাজুক হাসি। উজানের গলা শুকিয়ে গেল, হাতের তালু ঘেমে উঠল, বুকের ভেতর ধুকপুক শুরু হলো তীব্রভাবে। এত ভিড়ের মাঝেও তার মনে হলো চারপাশের শব্দ এক নিমিষে মিলিয়ে গেছে। শুধু ছবিটার ভেতরে আটকে গেল সে। এক একটা দীর্ঘশ্বাস বের হলো তার বুক ফুঁড়ে। চোখের সামনে যেন হঠাৎ দাঁড়িয়ে গেল রুহানি, ঠিক ওরকম ভঙ্গিতে, মাথায় আঁচল টেনে লাজুক চোখে তাকিয়ে আছে তার দিকে। এই তো হাতে বাড়ালেই তাকে ছোঁয়া যাবে। তার ভেতরের কঠিন বরফ হঠাৎ টলমল করে উঠল। এতদিনের অভিমান, রাগ, চুপচাপ থাকা, সব কিছু মিলিয়ে যেন এক অদ্ভুত অস্থিরতা গ্রাস করল তাকে। চোখ নামিয়ে নিতে চাইলেও পারল না। আবারও ছবিটা খুলল, বারবার জুম করে দেখল। আঁচলের নিচে ঝলমলে কপাল, ঠোঁটের কোণে লাজুক অল্প হাসি। সব কিছু তার বুকের ভেতর ঝড় তুলল। মিটিং টেবিলের বক্তব্য দেওয়া ব্যক্তিটি তার বক্তব্য শেষে বলে উঠল, মিস্টার উজান, ইউর অপিনিয়ন প্লিজ। কিন্তু উজানের কানে কিছু পৌঁছালোই না। তার হাতের আঙ্গুল তখনও স্ক্রিনে আটকে আছে। এক মুহূর্তে তার মনে হলো সব ফেলে, সব কিছু ছেড়ে সে শুধু দৌড়ে চলে যাক রুহানির কাছে। ঘোমটা মাথায় দেওয়া, 2 হাত দিয়ে ঘোমটা ধরে ক্যামেরার দিকে ঝলমল চোখে তাকিয়ে, ঠোঁটে লাজুক হাসি দিয়ে তোলা ছবিটা সাথে সাথে উজান নিজের ফোনের ওয়ালপেপারে সেভ করে রাখল। আজ তুহিন দেশে ফিরেছে। সকালে থেকেই পুরো বাড়িটা ব্যস্ততায় ভরে গেছে। মা চাচিরা একসাথে রান্নাঘরে নেমেছে। একটার পর একটা পদ, বিরিয়ানি, কোরমা, কাবাব, মিষ্টি জাতীয় আইটেম রান্না চলছে। চারপাশে উৎসবের আমেজ, সবার মুখে আনন্দের ছাপ। কিন্তু সেই আনন্দের ভেতরে কোথাও যেন জায়গা হলো না রুহানির জন্য। সে চুপচাপ নিজের ঘরের কোণে বসে আছে। তার এত সুন্দর করে মেসেজও কোনো লাভ হয়নি। না ফোন ধরেছে আর না সে দিয়েছে। তাহলে সে এত কষ্ট করলো কার জন্য? মানুষ এতটা অভিমানী কিভাবে হয় সে বুঝতে পারছে না। চোখের পানি মুছে নিতে চাইলেও বারবার জমে আসছে। অভিমান গিলে ফেলতে গিয়ে বুক ভারী হয়ে উঠছে। এদিকে মাত্র 2 মাস পরেই বোর্ড পরীক্ষা, কিন্তু পড়াশোনাতেও মন বসছে না। বইয়ের কিছুই একেবারেই বুঝতে পারে না। উজানের নীরবতা আর অভিমান বারবার এসে অক্ষরগুলো ঢেকে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চুপ করে বসে রইল সে। চারপাশে এত হইচই তার কানে পৌঁছাচ্ছে না, যেন তার দুনিয়া থেমে আছে কেবল একটা নামের জন্য, উজান। সে আরেকটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আছে। এত ভাবছে কেন সে উজান ভাইয়াকে নিয়ে? আচমকা মুচকি হাসল রুহানি। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই তুহিন চলে এলো।
পুরো বাড়িটা সরগম হয়ে উঠল। ড্রয়িং রুমে এসে বসল তুহিন। পেছনে ইশরাত দাঁড়িয়ে আছে, তার মুখ থেকে যেন হাসি সরছেই না। রুহানি তাকিয়ে রইল ইশরাতের মুখে। ইস, কি সুন্দর, ভালো একটা বর পেয়েছে সে। হামিদা তুহিনের পাশে এসে বসে মন খারাপ করে বলল, তোর ভাই আসলে একটা ফাজিল। সে কেন আসলো না? কি কাজ আছে বলতো? এইসব কাজটা সব বাহানা, বুঝি না আমরা কিছু না। তুহিন বলদের মতো হাসি দিল। হামিদা চোখ মুখ কুঁচকে উঠে গেলেন। সবাই হাসছে, গল্প করছে, আর তুহিনও ফুরফুরে মেজাজে একে একে সবার সাথে কথা বলছে। শুধু রুহানি এক কোণে চুপচাপ বসে আছে। তুহিনের দিকে তাকালোও না। তুহিন সেটা খেয়াল করল। সবাই যখন ব্যস্ত, তখন ফাঁক পেয়ে সে ধীরে ধীরে রুহানির দিকে এগিয়ে এলো। এই রে, আমার ছোট বোনটা মুখ ফুলিয়ে বসে আছে কেন? রুহানি মাথা নিচু করে বসে রইল, ঠোঁট চেপে ধরল, কিছু বলল না। তুহিন হেসে পাশে বসে পড়ল। আমি এতদিন পর দেশে ফিরলাম, আর তুই মুখ ঘুরিয়ে আছিস নাকি কারোর জন্য মন খারাপ? এই কথায় রুহানির বুক ধুক করে উঠল, চোখের কোণে পানি চিকচিক করে উঠল। কিন্তু সে মুখ ফিরিয়ে ফেলল, যাতে তুহিন কিছু বুঝতে না পারে। তুহিন বলল, ভাই আসেনি বলে মন খারাপ? রুহানি তড়াক করে তাকালো তুহিনের দিকে, চোখ ভিজে উঠেছে, ঠোঁট ফুলিয়ে বলে উঠল, উজান ভাই কেন আসলো না? আমি জানি সে আমার সাথেই রাগ করে আসেনি। বলেই ফুপিয়ে উঠল রুহানি। রুহানির পেছনে এসে দাঁড়িয়েছে সুমাইয়া আর ইশরাত। তুহিন কি বলবে খুঁজে পাচ্ছে না। উজানকে হাজার বলার পরেও আসেনি তার সাথে। এত অভিমান তার এই ভাইটার। হঠাৎ সুমাইয়া পেছন থেকে গেয়ে উঠল, আশা শ্রাবণ ভাজু গেল, শীত দিয়া শীত ফিরা আইলো, সোনার যৌবন যেমন ছিল তেমনই রইল। রুহানি বিশ্রী একটা গালি দিতে গিয়েও দিল না। দাঁত কটমট করে তাকালো সুমাইয়ার দিকে। হাত দিয়ে কিল দিতে গেলে সেখান থেকে দৌড়ে পালালো সুমাইয়া। রুহানিও পিছনে নিল তার। দিন যায়, রাত যায়, রুহানির অপেক্ষা শেষ হয় না। অপেক্ষা একসময় মানুষের হৃদয়কে ক্লান্ত করে ফেলে, কিন্তু রুহানির ক্ষেত্রে সেটা আরও গভীর হচ্ছে। সে খালি দিন গুনছে কবে উজান ভাই আসবে। উজান ভাই আসার ব্যাপারে এখনও কিছু বলেনি। বাড়ির কেউ তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। এইদিকে এইচএসসি পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি। ঘড়ির কাঁটা প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দিচ্ছে সময় খুব স্বল্প। তাই মনকে জোর করে বইয়ের পাতায় আটকে রাখছে সে। দিনরাত এক করে পড়ছে রুহানি আর সুমাইয়া। দুজন পাশাপাশি বসে একসাথে পড়ে। মাঝে মধ্যে সুমাইয়া একটু দুষ্টমি করে বলে, তুই পড়াশোনার ভেতরেও উজান ভাইয়ার নাম লিখে ফেলছিস না তো? হঠাৎ একদিন বলে উঠেছিল। রুহানি, তোর ভাতার আসবে কবে রে? রুহানিও বলেছিল। আমার জামাই সময় হলেই চলে আসবে। রাত জেগে পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে গেলে সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে বুকের ভেতরে জমে থাকা অপেক্ষা আর অভিমান। সব মিলিয়ে রুহানি যেন অস্থির হয়ে উঠেছে। তবুও চেষ্টা করে যাচ্ছে। পরীক্ষা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কাল রুহানির বাংলা পরীক্ষা। ফাইলপত্র গুছিয়ে রেখে রাত 11:30টার দিকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল সে। এখনই ঘুমোতে হবে, সকালে উঠে আবার একটু রিভিশন দিতে হবে। কিন্তু ঘুম আসতে আসতে অনেক দেরি হলো। মাথার ভেতর অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। অবশেষে কখন যে চোখ লেগে গেল সে নিজেও বুঝতে পারেনি। গভীর রাতে ঘুমের ঘরে হঠাৎ অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস স্পষ্ট অনুভব করছে সে। ভয়ে রুহানির শরীর শিউরে উঠল। চোখ হঠাৎ খুলে গেল। পুরো ঘর জুড়ে অন্ধকার। সে কারো বুকের সাথে মিশে আছে। তার মুখটা একদম বুকের ভেতরে। হঠাৎ অনুভব করলো খুব পরিচিত সেই ঘ্রাণ। বড় করে কয়েকটা শ্বাস নিল রুহানি। ধোঁয়াটে কাঠের চমৎকার ঘ্রাণ। হঠাৎ রুহানি সংকুচিত হয়ে গেল, ছিটকে দূরে সরে আসলো। অন্ধকারের ভেতরও তাকিয়ে থাকলো সামনে শুয়ে থাকা ব্যক্তির দিকে। শেষ চিনেছে ব্যক্তিটিকে, তবুও বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? উজান সমুদ্রের মতো শান্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর বিদেশ ফেরত ভাতার। সেই কণ্ঠ, সেই পরিচিত গন্ধ, সেই উষ্ণতা। রুহানির পুরো শরীর কেঁপে উঠল। চোখ ভিজে উঠল এক মুহূর্তে। ফুপিয়ে কেঁদে উঠল। এতদিনের অপেক্ষা অবশেষে আজ শেষ হলো। অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, উজান ভাই। উজান কোনো কথা বলল না, শুধু আরও জোরে তাকে বুকে টেনে নিল, যেন বছরের পর বছর জমে থাকা সব দূরত্ব এক মুহূর্তেই মুছে দিতে চাইছে। সকাল তখন 6টা বাজে।
হঠাৎ ঘুম ভেঙে চোখ পিটপিট করে তাকাতেই রুহানির বুকটা ধক করে উঠল। পাশে উজান নেই। সারা দেহে হঠাৎ এক অজানা শূন্যতা ভর করল তার ভেতর। তড়িঘড়ি করে উঠে বসল সে। চারপাশে অস্থির দৃষ্টিতে খুঁজতে লাগলো। কোথায় গেল উজান ভাইয়া? রাতেই তো তার সাথে ছিল। তবে কি ভুল দেখেছিল সে? নিজের অস্থির মনের ওপর বিরক্ত ভর করল, নাকি সারা রাতের অতিরিক্ত ভাবনায় ভুল ভেবেছে? ভয় আর অস্বস্তিতে রুহানির বুক কাঁপতে লাগলো জোরে জোরে। নিঃশ্বাস আটকে আছে। তার বুকের ভেতর অদ্ভুত হাহাকার ভরে উঠল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো উজান। সদ্য শাওয়ার নিয়ে এসেছে। সারা শরীর থেকে পানির ফোঁটা ঝরে পড়ছে। কোমরে সাদা তাওয়াল পাছানো, আর তার হাতে আরেকটা নরম তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে সে। ওই দৃশ্যটা দেখতেই রুহানির বুকের ভেতর জমে থাকা আতঙ্ক মুহূর্তেই গলে গেল। নিঃশ্বাস আটকে থাকা প্রাণটা আবারও ফিরে এলো তার কাছে। ঠোঁট ফাঁক করে সে এক দীর্ঘশ্বাস ফেলল। পরপর রাগে গজগজ করতে করতে উজানের পাশ ঘেঁষে ওয়াশরুমে ঢুকে গেল। উজান ভ্রু কুঁচকে তাকালো। এর আবার কি হয়েছে? ডাইনিংয়ে বসে আছে বাড়ির সবাই। উজান ফিরে আসাতে বাড়ির যেন প্রাণ ফিরে এসেছে। হামিদা বেগমকে তো খুশিতে পাওয়াই যাচ্ছে না। ছেলের জন্য কি করবেন বুঝতে পারছেন না। উজানের সপ্রিয় খাবার রান্না করছেন তিনি। ছেলের ফেরার খুশিতে আত্মহারা তিনি। বাড়ির কর্তারা খেয়ে উঠে গিয়েছে। এখন ডাইনিংয়ে বসে আছে উজান, তুহিন, অফ্র, সুমাইয়া, রুহানি আর ইশরাত। সুমন আর হাফিজ খেয়ে উঠে গিয়েছে। খাওয়ার সময় বাড়ির ছেলে মেয়েদের সাথেই বসেছে ইশরাত। সে কাজ করতে চাইলেও তেমন কিছু করতেই দেয় না হামিদা। টুকটাক একটু করে। হামিদা, সুরাইয়া আর হাফসা মিলেই সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সকাল থেকে সুমাইয়া রুহানিকে দেখে মিটিমিটি হাসছে। রুহানির ভাষায় এটাকে বলা হয় শয়তানি হাসি। আজব, আজ এত হাসার কি আছে? সুমাইয়া রুহানির কানে ফিসফিসিয়ে বলল। শুনলাম আজকে নাকি কার ভাতার ফিরে এসেছে। এতক্ষণে রুহানির ধৈর্যের বাঁধ ভাঙল। কনুই দিয়ে ঘুঁতো মেরে বসল সুমাইয়াকে। আচমকা ব্যথায় সুমাইয়া আহ করে চিৎকার করে উঠল। সবাই থেমে গিয়ে তাকালো ওর দিকে। সুমাইয়া বলদের মতো হাসি দিল। রুহানি অস্বস্তিতে মাথা নিচু করে ফেলতে চাইল, কিন্তু চোখে চোখ পড়ে গেল উজানের সঙ্গে। উজান ইতিমধ্যেই তাকিয়ে আছে তার দিকে, আর তাকিয়েই ভ্রু নাচালো। রুহানি তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতরটা যেন আবারও ধরফর করতে লাগলো। এই লোকের সাথে তার কোনো কথা নেই। অনেক জ্বালিয়েছে সে তাকে, এবার সে জ্বালাবে। তাকে জ্বালাতে গেলেও তো আবার আরেক জ্বালা। কখন কি না কি হয়ে যায়। দেখা গেল আবারও রাগ করে উধাও হয়ে গেল। কি এক জ্বালার ভেতরে পড়ল সে। সব দিক দিয়ে জ্বালা জ্বালা আর জ্বালা, শুধুই জ্বালা। চোখ মুখ কুঁচকে গেল তার। সুমাইয়া আর রুহানির প্রথম পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে উজান আর তুহিন। গাড়ি চালাচ্ছে উজান, পাশে তুহিন। পেছনের সিটে পাশাপাশি বসেছে রুহানি আর সুমাইয়া। দুই বোনের মনে চাপা উত্তেজনা কাজ করছে। প্রিপারেশন তাদের অনেক ভালো হয়েছে। এখন দেখার পালা প্রশ্ন কেমন আসছে। উজানের হাত দৃঢ়ভাবে স্টিয়ারিংয়ে। ড্রাইভ করার সময় তার চোখে সেই স্বভাবসিদ্ধ শান্ত গম্ভীর হয়ে আছে। গাড়ি পার্ক করে একদম হলের সামনে পর্যন্ত এগিয়ে দিল তারা। উজানকে দেখে রুহানির ক্লাসের অনেকে কানাঘুষা শুরু করলো। রাতে ধরা খেয়ে বিয়ে হয়ে গেছে, সেই বরকে নিয়ে আবার কলেজে আসতে হয়। কি লজ্জাহীন মেয়ে! একটুও ভয় নেই, লজ্জা নেই। আবার অনেকে বলছে ছেলে সুন্দরই আছে। এমন ছেলের সাথে কট খেয়ে বিয়ে করা কোনো দোষের না। সুন্দর ছেলে বলেই তো এর সাথে রাত কাটিয়েছে এই মেয়ের এই সুবিধা হলো, এত সুন্দর একটা বর পাইছে। অনেক কথাই রুহানির কানে আসলো। প্রতিটা শব্দ তীরের মতো গেঁথে বসেছে তার বুকে। তবুও সে মুখ তুলে তাকালো না, কোনো প্রতিবাদও করল না। ঠোঁট শক্ত করে বন্ধ করে নিল, চোখ নামিয়ে রাখলো মাটির দিকে। ভিতরে ভিতরে বুকের ভেতরটা কেঁপে উঠছে, গলার ভেতরটা শুকিয়ে আসছে। কিন্তু বাইরে থেকে মনে হলো সে যেন কিছুই শোনেনি। সবার চোখে সবার কথায় সে অপরাধী, অথচ দোষ কি শুধু তার? কেন শুধু তাকেই নিয়ে বিদ্রূপ? রুহানির মনে হলো যদি পারত তবে কান দুটো বন্ধ করে দিত, কিংবা পালিয়ে যেত এই ভিড় থেকে। কিন্তু সে নিজেকে সামলে নিল। না, কান্না দেখানো যাবে না, দুর্বলতা দেখানো যাবে না। ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করল। জীবনে আরও কত কিছুই না সহ্য করতে হবে। হলের দরজার সামনে দাঁড়িয়ে থাকা উজানের দিকে এক ঝলক তাকালো রুহানি। শান্ত অচঞ্চল মুখে যেন
তার জন্য অদৃশ্য এক আড়াল তৈরি করে রেখেছে উজান। চোখের দৃষ্টি বিনিময় হলো এক মুহূর্তের জন্য। সেই দৃষ্টিতে রুহানি একটু সাহস পেল। হলে ঢোকার সময় ভেতরে ভেতরে নিজেকে বলল, মানুষের কথা শুনে ভেঙে পড়লে চলবে না রুহানি। কিন্তু যতই মনকে বোঝানো হোক না কেন, নারী মন কি তা বোঝে? বিদেশ থেকে ফেরার সময় উজান সবার জন্য গিফট এনেছিল। বিকেলের দিকে সবাইকে একে একে ডেকে যার যার প্রিয়, যার যা পছন্দ, যা তাকে সেটা হাতে তুলে দিল। বাবা মা, চাচা চাচি, ছোট ভাই বোন, কেউ বঞ্চিত রইল না। এক কোনায় দাঁড়ানো রুহানি অপেক্ষা করতে থাকলো কখন উজান তাকেও দিবে, কিন্তু সবার দেওয়া হয়ে গেলেও তাকে দিল না। সে খুব অবাক হলো। উজান রুহানির দিকে একবারও তাকালো না। সবার হাসির ভিড়ে রুহানির বুকের ভেতরটা হঠাৎ শূন্য শূন্য লাগতে শুরু করলো। চোখের কোণে প্রশ্ন ভেসে উঠল, তার জন্য কি কিছুই নেই? দেখা গেল রুহানির প্রশ্ন হামিদা করে দিলেন। উজান, রুহানের গিফট কোথায়? সবার চোখ গেল উজানের দিকে। উজান গম্ভীর কণ্ঠে বলল, নেই। কথাটা এতটাই ছোট, কঠিন ছিল যে ঘরের বাতাস হঠাৎ থেমে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল উজানের দিকে। উজান আর কিছু না বলে সোজা সেখান থেকে উঠে চলে গেল। রুহানির বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, ঠোঁট কাঁপল। এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। বুক ভরা অভিমান নিয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে শুয়ে পড়ল বিছানায়। চোখ থেকে টুপ টুপ করে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুবিন্দু। রাত প্রায় 10টা বাজে। বিছানায় বসে পড়ছিল রুহানি। ঠিক তখনই দরজাটা খুলে উজান ভেতরে ঢুকল। রুহানি আর চোখে এক ঝলক তাকিয়েই আবারও চোখ নামিয়ে নিল। উজান কিছু না বলে সোজা গিয়ে ড্রয়ার টেনে খুলল। ভেতর থেকে একটা ব্যাগ বের করলো। ধীর পায়ে এসে রুহানির সামনে দাঁড়িয়ে ব্যাগটা এগিয়ে ধরল। রুহানি অবাক দৃষ্টিতে তাকালো ব্যাগের দিকে, তারপর প্রশ্নবোধক চোখে উজানের দিকে তাকালো। উজান ইশারা করলো ব্যাগটা নিতে, কিন্তু রুহানি মুখ ফিরিয়ে নিল। নেবে না সে এটা। হঠাৎই উজান ধমকে উঠল। নিতে বলছে না তোকে? আচমকা ধমকে রুহানির বুক কেঁপে উঠল। শুরু হয়ে গেছে এই লোকের ধমকা ধমকি। আসতে হাত বাড়িয়ে ব্যাগটা নিল, কিন্তু খুলল না, পাশে রেখে দিল। উজান ভ্রু কুঁচকে বলল, ওটা খোল। অনিচ্ছা সত্ত্বেও রুহানি ব্যাগ খুলে ভেতর থেকে একটা ছোট্ট জুয়েলারি বাক্স বের করল। বাক্সটা খুলতেই তার চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে রাখা আছে অপূর্ব এক নেকলেস সেট, সাদা পাথরে ঝলমল করছে, সাথে রয়েছে ছোট্ট দুল। আলোয় ঝিকমিক করতে করতে চোখ ধাঁধিয়ে দিল। রুহানি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল উজানের দিকে। এটা কোনোভাবে ডায়মন্ডের না তো? মনের প্রশ্ন করেই বসল সে। এটা কিসের? উজান হালকা গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, ডায়মন্ডের। রুহানির চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। ডায়মন্ড? তার হাতে ডায়মন্ডের নেকলেস। মাথাটা ঘুরপাক খেতে লাগলো অবিশ্বাসে। বোকা বোকা ভঙ্গিতে প্রশ্ন করে বসল সে। এটা দিয়ে আমি কি করব? উজান মুহূর্তেই ভ্রু কুঁচকে তীক্ষ্ণ গলায় বলে উঠল, ভর্ত করে খা, কাঁথা। রুহানি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার জন্য এত দামি উপহার এনেছে উজান ভাই। উজান দেশে ফিরেছে শুনে জয়নব বেগমও চলে এলেন মাহতাব বাড়িতে। প্রিয় নাতিকে চোখের সামনে দেখতে পেয়ে তার আনন্দের সীমা রইল না। বাড়িতে আজ ডাবল খুশির আমেজ। একদিকে উজানের ফেরা, অন্যদিকে নানির আগমন। সবাই মিলে হাসি আনন্দে ভরে উঠেছে চারপাশ। জয়নব বেগম সিদ্ধান্ত নিয়েছেন, রুহানির পরীক্ষা শেষ হলেই তিনি সব নাতি নাতনিকে নিয়ে একসাথে ফিরবেন। রুহানির পরীক্ষা শেষ হয়েছে আজকে। পরীক্ষার চাপ কাটতেই তার মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। কয়েকদিন ধরেই ব্যাগপত্র গোছাচ্ছে সে। অনেকদিন পর নানুবাড়ি যাবে বলে কথা। নানুবাড়ি মানেই তার জন্য অন্যরকম আনন্দ, নতুন পরিবেশ আর ছোটবেলার অনেক স্মৃতি। ভ্রমণের সেই উত্তেজনায় মুখর পুরো বাড়ি। কাল সকালে সবাই একসাথে রওনা হবে। রুহানি, উজান, তুহিন, ইশরাত, সুমাইয়া সবার সাথে এবার অভ্রকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলেমিশে যাওয়াতে আনন্দ যেন আরও বেড়ে গেছে কয়েকগুণ। সুমন আর হাফিজকে নেওয়া হচ্ছে না, তাদের পরীক্ষা কেবল শুরু হয়েছে। রায়হানকে হাজার বলেও রাজি করানো যায়নি, তার এগুলো ভালো লাগে না বলে। রায়হান চাপা স্বভাবের, কারো সাথে মিশে না তেমন, তাই কেউ অত জোর করেনি। রাতটা কাটতেই চাচ্ছে না আজকে। সকাল ভোরের দিকে রওনা হবে তারা। উত্তেজনায় রাতে ঘুম হলো না রুহানির। অনেক রাতে ঘুমিয়েছে। হঠাৎ কারো ডাকে ঘুম ছুটল তার।
চোখ পিটপিট করে তাকাতেই মুখের ওপর উজানের মুখটা দেখল, যে তার ওপর ঝুঁকে ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। উজান বলল। যাবে না তুই? রুহানি বুঝতে পারল না কিসের কথা বলছে উজান। কয়েকবার চোখ পিটপিট করে বলে উঠল, কোথায় যাব? তুই শ্বশুর বাড়ি। রুহানি বলদের মতো হেসে বলে উঠল। আমি তো শ্বশুর বাড়িতেই আছি ভাইয়া। উজানের কপালে 4 হাত ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে বলল। তোর স্বামীকে? রুহানি অবাক কণ্ঠে বলল। কেন আপনি? তাহলে ভাইয়া ডাকছিস কেন? রুহানি আবারও বলদের মতো হাসি দিয়ে বলে উঠল। আপনি তো আমার ভাইয়াই। উজান সোজা হয়ে দাঁড়িয়ে ধমকে উঠল। তোর বিয়ে? আমি তোকে রেখে চলে যাব? হঠাৎ রুহানির সব মনে পড়ল। লাফ দিয়ে উঠে বসল। ঘড়িতে 5টা বাজে। তারা বের হবে 6টায়। দ্রুত উঠে ওয়াশরুমে দৌড় দিল। উজান রেডি হয়ে কাউচে বসে বাম পায়ের ওপরে ডান পা তুলে সোফায় বসে ফোন ঘাঁটছে। রুহানি বোরকা পরে হিজাব পরার সময় নাকে দৃষ্টিপাত করল। ওই দিনের পরের দিনই সে নাক ফুরিয়েছিল। প্রথমে খানিকটা ভয় পেয়েছিল ঠিকই, তবে সবাই মিলে সাহস দেওয়াতে কাজটা সহজ মনে হয়েছিল তার। প্রথম কিছুদিন হামিদা বেগম নিজেই একটি সোনার নাকপুল পরিয়ে দিয়েছিলেন তাকে। সেটা রুহানির মুখে বেশ মানিয়েও গিয়েছিল। তবে কিছুদিন পর নাকফুলটা খুলে নিয়েছেন তিনি। বলেছিলেন নতুন একটা উজান দেবে তাকে, কিন্তু উজান এখনও দেয়নি সেটা। আপাতত নাকে ছোট একটা শলা ঢুকিয়ে রেখেছে। ছোট 5 টাকার নাকফুল পরতে চাইলেও হামিদা কখনো পরতে দেয়নি তাকে। রুহানি হিজাবের শেষ পিনটা মেরে সরে আসলো। হঠাৎ উজান এসে দাঁড়ালো তার সামনে। রুহানি মাথা উঁচু করে তাকালো। উজান তার থেকে অনেক লম্বা, বুক সমান হবে সে উজানের। মাঝে মাঝে ভালোই লাগে তার এটার কারণে। সে মাথা উঁচু করে কথা বলবে আর উজান মাথা নিচু করে। আহ, শান্তি। উজান পকেট থেকে ছোট্ট একটা লাল জুয়েলারি বক্স বের করল। রুহানির প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। উজান বক্সটা খুলল। ভেতরে রাখা ছিল ছোট্ট ঝকঝকে একটা ডায়মন্ড নাকফুল। আলোয় সেটা ঝিলিক দিয়ে উঠল। রুহানির নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। চোখ বিস্ফোরিত করে তাকিয়ে রইল। উজান ভাই তার জন্য নাকফুল এনেছে। হঠাৎ উজান হাত বাড়িয়ে রুহানির নাক ছুঁতে চাইল। চমকে উঠে রুহানি এক পা পিছিয়ে গেল। উজান ধীর স্থির পায়ে আবারও কাছে এলো। রুহানি উজানের চোখের দিকে তাকালো। উজান তার দিকেই তাকিয়ে আছে। উজানের দৃষ্টি ছিল একদম শান্ত। সেই চোখে তাকাতে পারল না রুহানি। চোখ নামিয়ে নিল। উজান হাত বাড়িয়ে আলতো করে রুহানির নাকের ডগা টেনে ধরল। রুহানি অজানা এক কাঁপুনি থেকে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। সমস্ত পৃথিবী যেন সেই মুহূর্তে থমকে গেল। ধীরে ধীরে ভীষণ যত্ন নিয়ে উজান ডায়মন্ডের নাকফুলটা রুহানির নাকে পরিয়ে দিল। চোখ বন্ধ রেখেও রুহানি অনুভব করল তার মুখের গালে গরম বাতাস শুয়ে যাচ্ছে। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। শরীর কেঁপে উঠল হালকা। উজান রুহানির নাকফুল পরা নাকে কতক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ দৃষ্টি গেল রুহানির কাঁপতে থাকা চোখের পাতায়, ঠোঁটের পাতায়। তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শুকনো ঢোক গিলল। সরে আসলো সামনে থেকে। সামনে কারো উপস্থিতি না পেয়ে রুহানি চোখ পিটপিট করে তাকালো। দেখল উজান নেই ঘরে। সে দ্রুত আয়নার সামনে গেল। নিজেকে দেখেই চমকে উঠল নিজে। নাকফুলে চমৎকার লাগছে তাকে। এতদিনে বউ বউ লাগছে তাকে। লজ্জা লাল হয়ে গেল সে। নিচে নামতেই সবাই প্রশংসা করল তার নাকফুলের। সুমাইয়া মিটিমিটি হেসে বলল, আজকে একটা ভাতার নেই বলে এমন ডায়মন্ডের নাকফুল গিফট পাই না। রুহানি ভ্রু তুলে বলল, সারাক্ষণ মানুষের পেছনে এইভাবে লেগে থাকলে ডায়মন্ড কেন, একটা জামাইও পাবি না কোনোদিনও। আমার ভাতার আমি নিজে গুছিয়ে নিতে পারবো। বলেই গাড়িতে গিয়ে বসল। তাদের যাওয়ার জন্য ভাড়া করা হয়েছে একটা মাইক্রোবাস। তারা মানুষ মোট 7 জন। প্রাইভেট কারে 7 জনের একসাথে জায়গা হবে না। 2টো কার নেওয়া লাগবে। এদিকে 2টো কার নিলে তাদের 2 ভাগ হওয়া লাগবে। তারা আবার 2 ভাগও হবে না। তাই শেষে একটা মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। সবাই একে একে মাইক্রোতে উঠে বসল। সামনে ড্রাইভার, পেছনের সিটে উজান, তুহিন আর অভ্র বসেছে। তাদের পেছনে রুহানি, ইশরাত, সুমাইয়া আর জয়নব বেগম বসেছেন। সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে মাইক্রোবাসটা ধীরে ধীরে গেটের বাইরে চলে এলো। সকালবেলা হালকা বাতাসে চারপাশটা একেবারেই ফ্রেশ লাগছিল।
গাড়ির ভেতর প্রথমে সবাই বেশ চনমনে থাকলেও রাস্তায় কিছুটা যেতেই সবার চোখে ঘুম ভর করল। নানি, ইশরাত, রুহানি আর সুমাইয়া একে একে ঘুমিয়ে গেল। মাথা হেলিয়ে যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই একটু আরাম করে ঘুমিয়ে পড়েছে। সামনের সিটে বসা উজান, তুহিন আর অভ্র একদম চাঙ্গা। তিনজনের মাঝে হালকা গল্পগুজব চলছে। কয়েক ঘন্টা কেটে গেল, গন্তব্যের পথ এখনো বাকি। ঘুম ভেঙে আস্তে আস্তে সবাই জেগে উঠল। ক্লান্তি কেটে গিয়ে এবার যেন সবার ভেতর নতুন করে উৎসাহ জেগে উঠল। ভাবল এবার একটু আনন্দ করা যাক। গাড়িতে আগে থেকেই একটি ভালো মানের সাউন্ড বক্স লাগানো ছিল। রুহানি নিজের ফোন বের করে ব্লুটুথ কানেক্ট করে নিল। ইচ্ছামতো গান বাজিয়ে তারাও গানের সাথে গলা মিলিয়ে গাইতে লাগলো। উজান ফোন চালাচ্ছে। উজানের দিকে তাকিয়ে রুহানি হঠাৎ গান পরিবর্তন করে দিল। এবার গান বাজছে। জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পড়া না বীজ দেন, জামাই যেন বসে আসে মানে আমার চেয়ারম্যান। জ্যোতিষী জ্যোতিষী মন্ত্র পড়া না বীজ দেন, জামাই যেন বসে আসে মানে আমার চেয়ারম্যান। সামনে বসে থাকা উজান, তুহিন আর অভ্র ফট করে পেছনে তাদের দিকে তাকালো। সকলের ভ্রু কুঁচকে আছে। মেয়েরা সবাই দাঁত বের করে হেসে দিল। ইশরাত আমিন বলে 2 হাত দিয়ে মুখ ছুল। বউয়ের কাণ্ডে তুহিন হতভম্ব হয়ে গেল। উজান রুহানির ফোন থেকে ব্লুটুথ ডিসকানেক্টেড করে নিজের ফোনের সাথে কানেক্টেড করল। এবার উজান বাজালো আরেকটা গান। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমায় একখানা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার খায় আমার পরে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। জয়নব বেগম হো হো করে হেসে উঠলেন। সাথে তুহিন, ইশরাত, সুমাইয়াও হেসে উঠল। রুহানিরও হাসি আসলো। অভ্র, উজান ঠোঁট কামড়ে হাসল। দুপুর 1:30টার দিকে তারা কক্সবাজারে পৌঁছল। কক্সবাজারের একটা গ্রাম এস্টেটে তার নানার বাড়ি। বড় মামা, মেজো মামা এবং ছোট মামা 3 জনেই একই ছাদের তলায় থাকেন। তাদের সঙ্গে থাকেন জয়নব বেগমও। পরিবারের সবাই মিলে বাপের পুরনো বাড়িটাকে নতুন করে সাজিয়েছেন। আরও বড়, আরও সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছেন। বড় অনেকটা জায়গা নিয়ে বাড়িটি করা। উঠানটাও অনেক বড়। রুহানিদের জন্য গেটে দাঁড়িয়ে আছে সব মামা, মামি, ইরা, সামিয়া, মিজান। রুহানিরা পৌঁছেই সকলে যে যার নির্ধারিত ঘরে চলে গেল। অনেক পথ জার্নি করে সকলেই খুব ক্লান্ত। এতক্ষণ গাড়িতে বসে থেকে শরীর একদম অবশ হয়ে গিয়েছিল। তাই প্রত্যেকেরই এখন একটু বিশ্রামের প্রয়োজন। রুহানি আর উজানকে দেওয়া হলো একটা রুম। তুহিন আর ইশরাত থাকলো পাশের রুমে। সুমাইয়াকে থাকতে দেওয়া হলো ইরার সাথে। আর অভ্রকে দেওয়া হলো আলাদা একটি রুম। ঘরে ঢুকেই রুহানি শরীরটাকে আর ধরে রাখতে পারল না। বিছানায় 4 হাত পা মেলে শুয়ে পড়ল। এক মুহূর্ত সময় নিল না। চোখ বন্ধ করতেই ঘুমের রাজ্যে চলে গেল। অন্যদিকে উজান ঘরে ঢুকে সরাসরি ওয়াশরুমে চলে গেল। লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে শান্ত চোখে তাকালো রুহানির দিকে। বিছানায় শান্তিতে ঘুমে আচ্ছন্ন। মুখটা দেখে তার ঠোঁটের কোণে অজান্তেই একটুখানি হাসি ফুটল। নিজেও এসে রুহানির পাশে শুয়ে পড়ল। পাশে রাখা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্ক্রল করতে লাগলো। মাঝে মাঝে দৃষ্টি চলে যাচ্ছিল রুহানির শান্ত মুখের দিকে। দেখা গেল বিকালের দিকে রাসেল এসে হাজির হয়েছে মামাবাড়িতে। উজানরা সবাই এখানে এসেছে শুনে সে আর একা বাড়িতে বসে থাকতে পারেনি। সেও বেড়াতে চলে এসেছে মামাবাড়িতে। তার বাবার পোস্টিং চট্টগ্রামে, সেই সুবাদে তারা চট্টগ্রামেই থাকে। সবাই মিলে প্ল্যান করলো বিকেলে সবাই সমুদ্র ঘুরতে যাবে। এখান থেকে সমুদ্র বেশি দূরে না। মেয়েরা পরিকল্পনা করলো তারা শাড়ি পরবে। বিকালের একটু আগে রুহানি ঘুম থেকে উঠল। ইশরাত এসে তাকে ধরে নিয়ে গেল নিচের ঘরে। সেখানে ইরা, সামিয়া, সুমাইয়া সকলেই উপস্থিত ছিল। তারা সবাই এখন শাড়ি পরবে, একটু পরেই সমুদ্রে ঘুরতে যাবে। হঠাৎ সুমাইয়া বলে উঠল, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? সবাই সুমাইয়ার দিকে তাকালো। ইরা জিজ্ঞেস করল, কি? সুমাইয়া ইশরাত আর রুহানির দিকে তাকিয়ে বলে উঠল, প্রথমবারের মতো জামাই নিয়ে ঘুরতে এসেছে ইসরাত ভাবি আর রুহানি। এক কথায় যাকে বলে হানিমুনে আসা। সুমাইয়ার কথায় সামিয়া বলে উঠল, আসলেই তো, হাউ সুইট ভাই। রুহানি চমকে উঠল। হানিমুন কথাটা শুনেই বুকের ভেতরটা ধক করে উঠল। উজান ভাই আর সে হানিমুনে এসেছে কথাটা ভাবতেই গাল দুটো গরম হয়ে উঠল। তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
সে নিজেই অবাক হয় ইদানিং। উজান ভাইয়ের নাম শুনলেই এরকম অস্থিরতা চেপে ধরে তাকে। হঠাৎ করে বুকের ভেতর কেমন একটা শিহরণ বয়ে যায়, শরীরটা কেমন অজানা লজ্জায় ভরে ওঠে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, উজান ভাইকে নিয়ে কিছু শোনা বা বলা হলে তার ভেতরে একটা অদ্ভুত আনন্দ কাজ করে। রুহানি চোখ নামিয়ে ফেলল, যেন তার গাল রাঙ্গা হয়ে ওঠা কেউ টের না পায়। কিন্তু তার লজ্জা পাওয়া মুখ ঠিকই ঘরের প্রতিটা মানুষ দেখে ফেলল। তারা আবারও একসাথে হেসে উঠল। রুহানি আরও অস্বস্তি আর লজ্জায় গুটিয়ে গেল নিজের ভেতরে। রুহানি একটা হালকা আকাশি রঙের শাড়ি পরেছে, কোমর সমান চুলগুলো ছেড়ে মাঝে সিথি করেছে। সুমাইয়া রুহানিকে দেখে বলে উঠল। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে রুহানি। রুহানি একটু হেসে একটু লজ্জা পেয়ে বলে উঠল। উজান ভাইয়ের পছন্দ হবে তো? রুহানির কথায় সবাই জোরে হেসে উঠল। রুহানি লজ্জা পেয়ে ঠোঁট কামড়ে ধরল। হঠাৎ ইশরাত হেসে বলে উঠল। পছন্দ হবে মানে আলবাত পছন্দ হবে। দেখো, শাড়ি পরা তোমাকে দেখে আবারও যেন চেয়ার থেকে পড়ে না যায় উজান ভাইয়া। আবারও সবাই হেসে উঠল। হঠাৎ ইরা ফ্রু কুচকে বলে উঠল। আবারও মানে? এর আগেও কি উজান ভাই রুহানিকে শাড়ি পরা দেখে চেয়ার থেকে পড়ে গিয়েছিল? রুহানি চমকে উঠল। সবাই প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকিয়ে রইল ইশরাতের দিকে। সুমাইয়া ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। এই কাহিনী সে অনেক আগে থেকেই জানে। ইশরাত বোকা বোকা হাসি দিয়ে বলল। আরে না, আমি তো ওটা কথার কথা বললাম। ইরা বলল। ও আচ্ছা। রুহানি তবুও তাকিয়ে রইল ইশরাতের দিকে। বাড়ির বড় লোহার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল উজান, তুহিন, অভ্র আর রাসেল। এমন সময় সামনের দিক থেকে রুহানি, ইশরাত, সুমাইয়া, ইরা আর সামিয়া ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এলো। উজানের দৃষ্টি গিয়ে সরাসরি থামল রুহানির ওপর। শাড়ি পরা রুহানিকে দেখে বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল উজানের। শ্বাস আটকে গেল তার। অজান্তেই পাশে দাঁড়ানো তুহিনের হাত শক্ত করে চেপে ধরল। তুহিন একটু চমকে তাকালো, তারপর ঠোঁট কামড়ে হেসে ফেলল। সেও চুপচাপ তাকিয়ে আছে ইশরাতের দিকে। রুহানি খুব দ্রুত টের পেল কারো চোখ তার ওপর গভীরভাবে থেমে আছে। বুকের ভেতর অদ্ভুত কাঁপন জেগে উঠল। সাহস সঞ্চয় করে চোখ তুলে সামান্য দেখতেই ধরা পড়ল উজানের সেই চাহনি। লজ্জায় রুহানির গাল লাল হয়ে উঠল, চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। সুমাইয়া তাদের কাণ্ড দেখে ইরার কানে কানে বলল। দেখলি এই চারজনের অবস্থা কি? নিজে কেমন বিরিয়ানির ভিতরে এলাচ মনে হচ্ছে। রুহানিরা সামনে আসতেই উজান হালকা কেশে গলা পরিষ্কার করল। ওদের দেখে অভ্র বলল। চল সবাই এবার যাওয়া যাক। সবাই একসাথে বলে উঠল। হ্যাঁ চলো। তারা সামনে হাঁটতে লাগলো। সামন থেকে দুটো অটো নিয়ে রওনা হলো। সমুদ্রের কিনারা দিয়ে সকলে একসাথে হাঁটছে। এক ফাঁক দিয়ে তুহিন ইশরাতকে আলাদা নিয়ে গেল। প্রথমবার তারা একসাথে এখানে এসেছে। সবার থেকে বিচ্ছেদ ঘটিয়ে আলাদা সময় কাটাচ্ছে তারা। সমুদ্রের ঢেউ আস্তে আস্তে এগিয়ে এসে রুহানির পা ছুঁয়ে দিচ্ছিল। পানির ঠান্ডা ছোঁয়ায় তার শরীর কেঁপে উঠছিল। হাওয়ার ঝাপটায় তার খোলা চুল উড়ছিল এলোমেলো হয়ে। পায়ের কাছে শাড়ির নিচটা ভিজে গিয়েছে। পানির ভেতর রং বেরঙের ছোট ছোট পাথর, শামুক, ঝিনুক ঝিলমিল করছে সূর্যর আলোয়। রুহানি নিচে হাঁটু ভেঙে বসে কয়েকটা ঝিনুক তুলে নিল হাতে। সেই মুহূর্তে চারপাশের জগৎ তার কাছে মুছে গিয়েছিল। সবাই সামনে এগিয়ে গিয়েছে, সে একাই পিছনে পড়ে রইল। হঠাৎ শাড়ির আঁচলে টান অনুভব করল। চমকে পেছনে ঘুরতেই তার নিঃশ্বাস আটকে গেল। উজান দাঁড়িয়ে আছে ঠিক পেছনে। উজান নিঃশব্দে ভেজা আঁচলটা সাবধানে তুলে রুহানির ডান কাঁধে গুজে দিল। নিজের ডান হাত দিয়ে রুহানির বাম হাত শক্ত করে ধরে রুহানিকে দাঁড় করালো। রুহানির বুকের ভেতর ঢেউয়ের মতোই কাঁপন উঠল। উজানের হাত গরম, উষ্ণতা ছড়িয়ে পড়ল তার শরীরে। মনে হলো এই হাতটা ছাড়া বাকি পৃথিবী ফাঁকা। এই উষ্ণতাই তার আসল আশ্রয়। উজান কিছু না বলে রুহানিকে টেনে উল্টো পথে হাঁটা শুরু করলো। সামনে থেকে সুমাইয়া, সামিয়া আর ইরা মুস্কি হাসল। তারা ইচ্ছে করেই রুহানি থেকে সরে এসেছে তাদের একসাথে সময় কাটানোর সুযোগ দিয়ে। সমুদ্রের গর্জন, বাতাসের শীতল ছোঁয়া, হৃদয়ের অজানা ধ্বনি সব মিলিয়ে রুহানির মনে হলো পুরো পৃথিবীটা এক ঝলকে বদলে গেছে। অজান্তেই দাঁত বের করে হাসল। সেও শক্ত করে ধরল উজানের হাত। উজান রুহানিকেও হাত ধরতে দেখে মুচকি হাসল। হাতের বাঁধন আরও শক্ত করল। সামনেই ভ্যান ভরে ডাব বিক্রি করছে একটা ছেলে। উজান রুহানিকে জিজ্ঞেস করল।
ডাবের পানি খাবি? রুহানি মাথা নাড়ল। তার ডাবের পানি অনেক পছন্দ। উজান একটা ডাব এনে দিল রুহানিকে। রুহানি ভ্রু কুঁচকে বলল, আপনারটা কই? আমি খাবো না। কেন খাবেন না? উজান রুহানির দিকে তাকিয়ে বলল। আমার ভালো লাগে না। রুহানি আর কিছু বলল না, স্ট্রতে ঠোঁট ডুবিয়ে খেতে লাগলো। উজান রুহানির গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে নিল। ডান হাত দিয়ে কপাল চুলকালো। একটুখানি খাওয়ার পর রুহানি নিজের ডাবটা এগিয়ে ধরলো উজানের দিকে। অবুঝের মতো প্রশ্ন করল। এখান থেকে একটু খান। উজান একবার তাকালো ডাবের স্ট্রর দিকে। রুহানি তাকিয়ে আছে উজানের দিকে। রুহানি জানে উজান কখনোই খাবে না এখান থেকে, তবুও অজান্তেই জিজ্ঞেস করল। কিন্তু রুহানিকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে উজান ডাবটা নিল এবং স্ট্রতে ঠোঁট লাগিয়ে একটুখানি খেলো। উজান একটু খেয়ে আবারও ফিরিয়ে দিল রুহানিকে। রুহানি এখনও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুহানি একবার ডাবের স্ট্রর দিকে তাকালো। কোনো কিছু না ভেবে আবারও মুখ পুড়ে নিল। সবাই অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলো। সামুদ্রিক অনেক খাবার খেলো, অনেক কেনাকাটা করলো। সন্ধ্যার পর বাড়ি ফিরে এলো। তখন সকাল 6টা বাজে। অভ্র একাই বাড়ির বাহিরে হাঁটতে বেরিয়েছে। সে খুব সকালে ঘুম থেকে ওঠে। সকালে উঠে বাহিরে একটু হাঁটাহাঁটি করা তার অভ্যাস। এ বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী আছে। অভ্র হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলো। সকালের ঠান্ডা হাওয়ায় শরীর মন ভালো হয়ে গেল। কিছুটা দূরে যেতেই কিছুটা সামনে নদীতে পা ডুবিয়ে বসে থাকতে দেখলো একটা মেয়েকে। মেয়েটার চুলগুলো অনেক লম্বা, সম্পূর্ণ লম্বা চুলগুলো ছেড়ে রাখা, এলোমেলো হয়ে উড়ছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এত সকালে একটা মেয়েকে এভাবে এখানে বসে থাকতে দেখে অভ্রের ভ্রু কুঁচকে গেল। অভ্র আগ্রহ নিয়ে আরেকটু এগিয়ে গেল। হঠাৎ মেয়েটা তাকালো তার দিকে। অভ্র সেখানেই থমকে গেল। মেয়েটার দিকে তাকিয়ে রইল। অসম্ভব সুন্দর একটা মেয়ে। চোখ দুটো টানা টানা, অনেক ফর্সা, ঠোঁটগুলো লাল গোলাপি। অভ্রর কি হলো কে জানে, সে তাকিয়ে রইল মেয়েটার দিকে। কেন যেন চোখ সরাতে পারছিল না সে মেয়েটি থেকে। সকালে স্নিগ্ধ পরিবেশে এ যেন এক অপূর্ব সুন্দরী বসে আছে নদীর পাড়ে। অপরিচিত একটা লোককে এভাবে তাকাতে দেখে মেয়েটা ভড়কে গেল। দ্রুত উঠে দাঁড়ালো। পেছন ফিরে চলে যেতে গেলেই অভ্রর হুঁশ ফিরল। এই মেয়ে, এই দাঁড়াও। অভ্র হঠাৎ ডেকে উঠল মেয়েটাকে। কেন ডাকলো সে নিজেও জানে না। মেয়েটার সাথে সাথে দাঁড়িয়ে গেল, কিন্তু পেছনে ফিরে তাকালো না। অভ্র জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটা জবাব দিল, আপনার প্রশ্নের ধরনটা ঠিক হয়নি। কে তুমি, এর উত্তর কি দেয়া যায় আমি জানি না। বলেই মেয়েটা চলে গেল। অভ্র বোকার মতো দাঁড়িয়ে রইল সেখানে। মেয়েটা কি বলে গেল তাকে? অভ্র তাকিয়ে রইল মেয়েটার দিকে। এবার খেয়াল হলো মেয়েটার চুল গো হাঁটু সমান। বাড়ি থেকে কিছুটা দূরেই বড় মেলা বসেছে। সবাই মিলে এবার প্ল্যান করলো তারা মেলাতে যাবে। যেই ভাবা সেই কাজ। বিকেলের দিকে সবাই মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মেয়েরা সবাই একজোট হয়ে মেলা ঘুরে ঘুরে দেখছে, কেনাকাটা করছে। ছেলেরা রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে। রুহানির সব টাকা শেষ হয়ে গিয়েছে, তার আরও কিছু কেনার বাকি। সে উজানের কাছ থেকে টাকা আনতে গেল। রাস্তার পাশে উজান, তুহিন, অভ্র আর রাসেল দাঁড়িয়ে গল্প করছে। রুহানি উজানের দিকে এগোতে শুরু করলো। তাদের কাছাকাছি আসতেই ঠিক তখনই এক অচেনা ছেলে হঠাৎ করেই তার পাশে এসে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে গেল। ধাক্কার তোপে রুহানি এক পাশে হেলে গেল। তার মুখ থেকে অস্পষ্ট আওয়াজ বের হলো। কাঁধে ব্যথা পেয়েছে। উজান, তুহিন, অভ্র এবং রাসেল চারজনই হঠাৎ মুহূর্তের ভেতরে তড়াক করে ছেলেটার দিকে তাকালো। অপ্রত্যাশিত ঘটনার উত্তেজনায় উজানের রাগ যেন সীমারেখা অতিক্রম করলো। সে চেঁচিয়ে উঠল, কুত্তার বাচ্চা, দাঁড়া। হঠাৎ ডাকে ছেলেটা দাঁড়িয়ে গেল। তার চিৎকারে চারপাশে জনতার চোখও মুহূর্তের জন্য আটকে গেল। রুহানির হৃদয় ধকধক করে উঠল। ছেলেটি হঠাৎ করেই বুঝতে পেরে পিছু হটে গেল। উজান দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁতের দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটার মুখ বরাবর একটা ঘুষি দিল। ছেলেটা তাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেল। ঠিক তখন আশেপাশে দিয়ে আরও 3-4টা ছেলে দৌড়ে আসলো। সামনে থেকে একজন এসে উজানকে আঘাত করতে গেলে উজান জোরে এক লাথি দিয়ে তাকেও ফেলে দিল। পেছন দিয়ে আরেকজন উজানকে আঘাত করতে গেলে অভ্র তাকে কলার ধরে টেনে এনে মুখ বরাবর ঘুষি মারল। আরেকটা ছেলে এগিয়ে আসলো, তুহিন আর রাসেল মিলে মারল। মুহূর্তের ভেতর কোথা থেকে আরও কতগুলো ছেলে এগিয়ে আসলো। জায়গাটাতে তুমুল মারামারি শুরু হয়ে গেল।
ইশরাত, সুমাইয়া, ইরা, সামিয়া দৌড়ে এসে রুহানির পাশে দাঁড়ালো। রুহানি উজানকে এভাবে রেগে যেতে দেখে স্তব্ধ হয়ে আছে। মেলার আশেপাশে অনেক মানুষ ভিড় জমা হয়ে গেল, কিন্তু কেউ তাদের থামানোর মতো দুঃসাহস করলো না। দূরে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। উজান সেই ছেলেটাকে ধরে বেধরম পিটাচ্ছে। তুহিন, রাসেল, অভ্র অন্যগুলোকে মারছে। উজানের কপালের শিরাগুলো দপদপ করছে, হাতের শিরা জেগে উঠেছে, পুরো মুখ লাল হয়ে গিয়েছে। ছেলেটাকে মারার সাথে সাথে মুখ দিয়ে বিশ্রী গালাগালি দিয়ে যাচ্ছে সে। রুহানি বিস্ময়ে চোখে তাকিয়ে রইল উজানের দিকে। সে আগে কখনো উজানকে ইউরোপে দেখেনি। উজানকে একদমই চেনা যাচ্ছে না। উজান ছেলেটাকে বিরতিহীনভাবে মারছে দেখে ইরা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এভাবে চলতে থাকলে মেয়েটা মরে যাবে। রুহানি, কিছু একটা কর। রুহানি কি করবে বুঝতে পারছে না। সুমাইয়া তাড়া দিয়ে বলল, উজান ভাইকে আটকা রুহানি, ছেলেটা মরে যাবে তো। রুহানি দৌড়ে উজানকে আটকাতে গেল। উজানের হাত টেনে ধরল, কিন্তু উজানকে একটুও সরাতে পারল না। কিছুক্ষণ টানার ডাকাডাকির পরেও উজান ছাড়ল না ছেলেটাকে। রুহানি আচমকা উজানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, ছাড়েন, উজান ভাই মরে যাব তো। উজান অনুভব করলো রুহানি জড়িয়ে ধরা, কিন্তু তবুও থামল না। পাগলের মতো নিয়ন্ত্রণহীনভাবে একের পর এক ঘুষি মেরেই যাচ্ছে ছেলেটার মুখে। রুহানি হঠাৎই চেঁচিয়ে উঠল, ছাড়ো বলছি, ছাড়ো উজান। রুহানির মুখে তুমি আর শুধু উজান ডাক শুনে উজানের হাত থেমে গেল, ছেড়ে দিল ছেলেটাকে। রুহানি তখনও জড়িয়ে ধরে আছে উজানকে। উজান আস্তে করে সামনে ফিরল। রুহানি উজানের বুকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। রুহানি টের পাচ্ছে উজানের বুক অস্বাভাবিকভাবে বিট করছে। উজান রুহানির মাথার পিছনে চেপে ধরে বুক থেকে মাথা টেনে সরিয়ে উঁচু করে ধরল। রুহানির চোখ লাল হয়ে গিয়েছে কাদার ফলে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। উজান তার সারা মুখ পরক করে বলে উঠল, ব্যথা পেয়েছিস? রুহানি মাথা নাড়িয়ে না বোঝালো। উজান শক্ত করে জড়িয়ে ধরল রুহানিকে। প্রতিদিনের মতো আজও অভ্র ভোরবেলায় হাঁটতে বেরিয়েছে। হেঁটে হেঁটে যখন নদীর পাড়ে এসে পৌঁছালো, হঠাৎ ওই দৃষ্টি আটকে গেল পরিচিত এক দৃশ্যে। ঠিক গতকালের মতোই সেই মেয়েটা বসে আছে নদীর ধারে, একই ভঙ্গিতে। অভ্রর বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন উঠল। অজান্তেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে মনে প্রাণে দোয়া করে এসেছিল আরেকবার মেয়েটার সাথে দেখা হোক। গতকাল হঠাৎ চোখে পড়া মেয়েটি তার হৃদয়ে ঝড় তুলে গেছে, এমন এক ঝড় যা তার শান্তির ঘুম কেড়ে নিয়েছে, ভাবনায় আচ্ছন্ন করে রেখেছে। কত বড় সাহস এই মেয়ের! তার এত বছরের রেকর্ড এক নজরেই ভেঙে দিয়েছে। অভ্র নিজের ভেতরে বিরক্ত অনুভব করল। সে তো কখনোই এমন ছিল না। সারা জীবন কত মেয়েকে দেখেছে সে, কেউ তার নজর কাড়তে পারেনি। কারো দিকে সে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হয়নি। ভাই ভাবি কত মেয়ের ছবি দেখালো বিয়ের জন্য, অথচ কোনো মেয়েকেই মনে ধরেনি তার। অথচ এই অপরিচিতা বয়সে রুহানিদের সমান, একদমই পিচ্ছি। অথচ এই মেয়েটির এক ঝলক চাহনি তার বছরের পর বছর ধরে গড়ে তোলা দৃঢ়তার দেওয়াল ভেঙে দিয়েছে মুহূর্তে। কেমন করে সম্ভব তার মতো এক দামড়া বেডা মানুষের মন এমন এক পিচ্ছির প্রতি টান অনুভব করছে? এ কেমন নিয়ম, এ কেমন দুর্বলতা! নিজের প্রতি অভ্রর বিরক্তি বেড়ে গেল। এমন সময় মেয়েটা হঠাৎ মাথা তুলে তাকালো অভ্রর দিকে। চোখে চোখ পড়তেই অভ্র অদ্ভুতভাবে ফড়কে গেল। নিজের প্রতি আরও বিরক্ত হলো সে। কি এক মুসিবত! মেয়েটা উঠে দাঁড়িয়ে চলে যেতে গেলে অভ্র পিছু ডাকল। এই মেয়ে দাঁড়াও। মেয়েটা থেমে গেল, পিছনে ফিরে তাকালো না। অভ্র দ্রুত কয়েক কদম এগিয়ে এসে জিজ্ঞেস করল, তোমার নাম কি? একটু নীরব থেকে মেয়েটি পরিষ্কার কণ্ঠে বলল, আয়েশা খাতুন। আর কোনো কথা না বলেই সে চলে গেল। অভ্র স্তব্ধ দাঁড়িয়ে রইল নদীর ধারে। আরে চাচা, প্রেমে পড়ে গেলেন নাকি? রাসেলের কণ্ঠে পেছনে ফিরে চাইল অভ্র। সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে উজান, তুহিন আর রাসেল। অভ্র ট্রাউজারের পকেটে দুই হাত ভরে এগিয়ে আসলো। তুহিন ভ্রু নাড়িয়ে বলে উঠল, কি চাচাজান, প্রেমে পড়েছেন? অভ্র মাথা নাড়িয়ে স্বীকার করল। আই থিঙ্ক। রাসেল বলে উঠল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আপনার কাউকে ভালো লাগলো। অভ্র ঠোঁট কামড়ে হাসল, উজানও হাসল। পরপর রাসেল আবার বলল, কিন্তু মেয়ে তো অনেক ছোট চাচা। পাশ থেকে উজান বলে উঠল, সো হোয়াট, ভালোবাসে বয়স মারে না।
রাসেল বাঁকা চোখে তাকিয়ে বলল, তোমার কাছে তো মানবে নাই, নিজেও তো বিয়ে করেছো নিজের থেকে 10 বছরের ছোট এক পিচ্চিকে। উজান বাঁকা হেসে বলল। দ্যাটস ওয়াই ভালোবাসার বয়স মানে না। তুহিন বলল, কিন্তু মেয়েটা যদি রোহানের বয়সের হয়ে থাকে তাহলে অপ্র চাচা কে 13 বছরের বড়, ওই মেয়ের পরিবার মানবে? অভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল। না মানলে মেয়ে তুলে নিয়ে আসবো। রাসেল হেসে বলে উঠল, আরে মানবে মানবে, ওই মেয়ের আপন মাও ছোট থাকতেই মারা গিয়েছে, সৎ মায়ের কাছে অবহেলিত হয়ে বড় হয়েছে, বাবা তেমন খেয়াল রাখে না, এখনই বিয়ে দিয়ে বিদায় করতে চায়। ছেলে যেমনই হোক তাদের কাছে এটা কোনো বিষয় না। অভ্রর কপালে ভাঁজ পড়ল। উজান বলল, তাহলে আর দেরি কিসের? বাড়ি ফিরে গেলেই বাবাকে পাঠাবো। তুহিন লাফিয়ে উঠল। ফাইনালি চাচার বিয়ে খাবো। অভ্র বলল। মেয়েটার বাড়ি কোথায়? রাসেল জবাব দিল, ওই তো একটু সামনে গেলেই ওদের বাড়ি। চল ঘুরে আসি ওই দিক থেকে। বলেই সেই পথে হাঁটা শুরু করলো চারজন। তাদের বাড়ির সামনে আসতেই চোখে পড়ল একতলা একটা পুরনো বিল্ডিং। বাহির থেকে দেয়ালের বালু পড়তে শুরু করেছে, কিছু কিছু জায়গার ভেতরে ইট বেরিয়ে এসেছে। ছাদের ওপরে বিভিন্ন ধরনের গাছ লাগানো। ওই পথ দিয়ে যাওয়ার সময় আচমকা অভ্র গেয়ে ওঠে, তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি, তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি, তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি। এই ভেবো না তোমার বাবার ধনের লেভে পড়েছি। হায় 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 হায়। অভ্রর গান শুনে তুহিন রাসেল জোরে হেসে উঠল। ওজন ঠোঁট কামড়ে হাসল। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো রুহানি, মাথায় গামছা বাঁধা। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে গামছাটা খুলে ফেলতেই ভেজা চুলগুলো ঝরে পড়ল পিঠ জুড়ে। হালকা পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে নামতে লাগলো তার কাঁধে গলায়। রুহানি আর চোখে আশেপাশে তাকালো। খাটের সাথে হেলান দিয়ে বসে উজান ফোন দেখছে। ভ্রু কুঁচকে গেল, চোখ সরিয়ে আবারও আয়নার দিকে তাকালো। উজান, অভ্র, তুহিন, রাসেল ওরা চারজন মারামারি করে এলো, অথচ বাড়ির কেউ পর্যন্ত জানলো না, যেন কিছুই হয়নি। চারজনই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ভেতরে সামান্যতম অনুশোচনা নেই, ভয় নেই। রুহানি আবারও তাকালো উজানের দিকে, কিন্তু উজান আর ওখানে নেই। গেল কই? পেছনে ফিরতেই চমকে উঠল, সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গেল। পিঠ গিয়ে ঠেকে গেল ড্রেসিং টেবিলের সাথে। উজান দাঁড়িয়ে আছে একদম সামনে, গভীর স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। রুহানির পিছিয়ে যাওয়াতে উজান ধীর পায়ে কাছে এসে দাঁড়িয়েছে। রুহানির বুক ধুকপুক করে উঠল। সে একবার সাহস করে মাথা তুলে উজানের দিকে তাকালো। ওই দৃষ্টিতে কিছু একটা ছিল। রুহানি তাকিয়ে থাকতে পারল না, মাথা নিচু করে ফেলল। উজান যখন এমনভাবে তাকায় তখন তার চোখে চোখ রাখা যায় না। ওই দৃষ্টিতে তাকালে নিজেকে স্থির রাখা যায় না। উজান আরও কাছে এলো, হালকা ঝুঁকে মুখটা এগিয়ে দিল রুহানির দিকে। রুহানির চোখ নিজে থেকেই বন্ধ করে এলো। হঠাৎ অনুভব করলো তার ঘাড়ের পাশে গরম নিঃশ্বাস শুয়ে যাচ্ছে। আলতো করে উজান তার বাম পাশের ভেজা চুলগুলো পেছনে ছড়িয়ে দিল, আর ঠিক আচমকা গলার কাছে মুখ ডুবিয়ে দিল উজান। উজানের কাণ্ডে রুহানি থমকে গেল। এক মুহূর্তে শিরদাঁড়ার কাঁপন ছড়িয়ে গেল, নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল, চোখ খিচে বন্ধ করে ফেলল। শরীর শিউরে উঠেছে প্রতিটি স্পর্শে। উজান বিরতিহীনভাবে ছোট ছোট চুমু দিয়ে যাচ্ছে। রুহানি 2 হাত উঁচু করে উজানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। উজানের ডান হাত গিয়ে পৌঁছেছে রুহানির কোমরে। রুহানি অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, উজান ভাই। উজান ঘাড়ে মুখ রেখেই অস্পষ্ট আওয়াজ করে উঠল। রুহানি ছটফট করতে শুরু করলো ছাড়া পাওয়ার জন্য। উজান আরও শক্ত করে কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। রুহানি কিছু বলতে পারছিল না, অথচ অনুভব করছিল তার সব দুর্বলতা ভেঙে যাচ্ছে উজান নামের পবিত্র হালাল পুরুষের স্পর্শে। প্রিয় পুরুষের প্রথম স্পর্শে শরীরের প্রতিটি রন্ধ্রে রক্তের স্রোত বইছে, শিহরণ জাগছে। হঠাৎ উজান মুখ উঁচু করে তাকালো রুহানির মুখের দিকে। উজান আদেশ করল, তাকা আমার দিকে। রুহানি মাথা নাড়িয়ে না বুঝালো। উজান ধমকে উঠল, তাকা বলছে। রুহানি চোখ পিটপিট করে তাকালো। উজান কড়া করে বলে উঠল, আমার সামনেই কখনো ভেজে চলে আসবে না। বলেই উজান ছেড়ে দিল। গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রুহানি জোরে শ্বাস ফেলে সেখানেই বসে পড়ল, 2 হাতে মুখ ঢেকে ফেলল। অবাধ্য হার্টটা
জোরে জোরে বিট করছে। উজান ভাইয়া মাত্র এটা কি করলো? মাত্র মাগরিবের আজান পড়ল। রুহানিরা গিয়েছিল পাশেই ছোট একটা পাহাড়ি অঞ্চল ঘুরতে। সেখান থেকে মাত্রই ফিরল সবাই। রুহানি, সুমাইয়া, ইশরাত, শামিয়া, ইরা, উজান, তুহিন, অভ্র, রাসেল বাড়ির ভেতরে ঢুকতেই সামনে একটা মহিলাকে দেখল। মহিলারা তাদের দেখেই বড় মামির কাছে জিজ্ঞেস করল। এরাই তোমাদের মেহমান? বড় মামি বললেন, হ্যাঁ, এরাই আমাদের মেহমান। বড় মামি সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। মহিলাটা হেসে বলে উঠলেন, তাহলে ওদের নিয়ে এসো আমার মেয়ের বিয়েতে। রুহানিদের দিকে তাকিয়ে হেসে বলে উঠলেন, তোমরা সবাই এসো কিন্তু আমার মেয়ের বিয়েতে। ইরা অবাক হয়ে বলল। আয়েশার বিয়ে দিচ্ছ রবিনা খালা? রুবিনা হেসে বললেন, হ্যাঁ, অনেক ভালো পাত্র, তাই আর না করতে পারিনি। অনেক বড় ঘর থেকে এসেছে, আজকে দেখতে এসেছিল। একদম পাকা কথা হয়ে গেছে। তারা কালকে বিয়ে করতে চাইছে, ছোট করে হবে। রাসেল অভ্রর গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে উঠল, চাচা, তোমার সংসারে আগুন লাগতেছে তো। এটা আয়েশার মা, আয়েশার বিয়ে কালকে। অভ্র চোখ ঝলসে উঠল, রাগে নাক ফেঁপে উঠল, হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। পাশ থেকে উজান ধীর কণ্ঠে বলে উঠল, তো কি হয়েছে, মেয়ে তুলে নিয়ে আসবো। রাসেল চোখ কুঁচকে বলল, কিভাবে তুলে আনবে? ওই মেয়েও কি অভ্র চাচাকে পছন্দ করে? চিনেই তো না। একটা অপরিচিত লোকের সাথে চলে আসবে সে। আর আমি চিনি আয়েশাকে, ও অনেক কম কথা বলে। জীবনে হাসতে দেখি নাই আমি ওরে। একা থাকে, ও জীবনেও আসবে না। তুহিন বলল, তো ওনাকে আসতে বলছে কে? ওনার অনুমতি নিচ্ছি নাকি আমরা? মাথায় একটা বাড়ি মেরে অজ্ঞান করে নিয়ে আসবো। অভ্র তুহিনের মাথায় একটা থাপ্পড় মারল। অভ্র বলল, মাথায় বাড়ি তোর মারবো বলত? তুহিন মাথা চুলকে বলে উঠল, এর জন্য বিনা পয়সায় বুদ্ধি দিতে হয় না। উজান বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। সবাই তাকালো উজানের দিকে। উজান ঠোঁট বাঁকা করে অভ্র দিকে তাকালো। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা ছুঁয়ে গেছে 12টা। চারদিক নিস্তব্ধতায় আচ্ছন্ন, এমন এক নিস্তব্ধতা যেখানে গ্রামের কোনো কাক পক্ষীও ডানা ঝাপটায় না। মনে হয় যেন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে কোনো অদৃশ্য মায়ার চাদরে ঢাকা পড়ে। আকাশের বুক জুড়ে ঝলমল করছে এক বিশাল পূর্ণচন্দ্র। তার আলোয় গোটা গ্রাম আলোকিত হয়ে উঠেছে। সাদা নরম আলো ছড়িয়ে পড়েছে মাটির পথ ধরে, ঘরের চালের ওপর আর পুকুরের জলে। পানির ওপর চাঁদের প্রতিবিম্ব এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। দূরের তালগাছগুলোও চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে নিঃশব্দ প্রহরীর মতো। রুহানি চাঁদের দিকে থেকে চোখ সরিয়ে উজানের দিকে তাকালো, তারপর সামনে তাকালো। পাশাপাশি হাঁটছে রুহানি আর উজান। সামনেই সুমাইয়া, ইশরাত, ইরা, রাসেল, তুহিন আর সবার সামনে অভ্র। রুহানি মাথা উঁচু করে উজানের দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি না কিভাবে কি করবেন আপনারা। কি হয় দেখতে থাক, তোরা তো বোঝা লাগবে না। রুহানি আবার বলল, যদি কেউ দেখে ফেলে? দেখে ফেললে ফেলবে। রুহানি ছটফট করে বলে উঠল, তাহলে তো চাচারেও আমাদের মতো ধরে বিয়ে দিয়ে দেবে। উজান হাঁটতে হাঁটতেই বলল, তাহলে তো আরো ভালো, মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে যাব। রুহানি মন খারাপ করে বলল, এমন বলবেন না। জানেন বিয়ে মানে একটা মেয়ের কাছে কত শখের বিষয়। আমার কত শখ ছিল, আমি ধুমধাম করে বিয়ে করব, বউ সাজবো। আমার বউ সাজার অনেক শখ ছিল। আচমকা উজান পা থেমে গেল। উজানকে থামতে দেখে রুহানিও থেমে গেল। প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো। উজান তার দিকে তাকিয়ে আস্তে করে বলল, তোর বউ সাজার শখ ছিল? রুহানি মাথা নাড়িয়ে বলল, ছিল তো। বউ সাজার শখ প্রতিটা মেয়েরই হয়। আমারও খুব শখ ছিল, একদম লাল টুকটুকে বউ সাজবো আমি। বলি হাসলো রুহানি। উজান রুহানির হাত ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে জবাব দিল, চল বাড়ি ফিরে তোকে আবার বিয়ে করব। রুহানি চোখ বড় বড় করে তাকালো উজানের দিকে। উজান সামনে তাকিয়ে বলল, এভাবে তাকাবি না, সামনে তাকা। রুহানি থতমত খেয়ে সামনে তাকালো। আয়েশাদের বাড়ি কাছাকাছি আসতেই কিছুটা দূরে সবাই থেমে গেল। অবাকে চরম পর্যায়ে গিয়ে সবার চোখ বড় বড় হয়ে গেল। কাঁধে ব্যাগ চেপে সামনে এগোতে গেলে হঠাৎ সামনে এতগুলো মানুষ দেখে ভড়কে গেল আয়েশা। কিছুক্ষণ থম ধরে থেকে উল্টো পথে দৌড় দিল। এত রাতে আয়েশাকে এভাবে বাড়ির বাইরে দেখে রুহানিরা থেমে গিয়েছিল। আয়েশাকে দৌড় দিতে দেখে হকচকিয়ে গেল সবাই। অব্রর সাথে সাথে দৌড় দিয়ে আয়েশাকে ধরে ফেলল।
আয়েশা ছটফট করতে শুরু করলো। আয়েশা চেঁচিয়ে উঠল। আরে কি করেন, ছাড়েন বলছি। অব্র হাত টেনে নিজের সামনে দাঁড় করালো, ধমকে উঠল। চুপচাপ দাঁড়াও বলছি। তুমি আমাদের দেখে পালাচ্ছ কেন? কাঁধে ব্যাগ কেন? বাড়ি থেকে পালাচ্ছ? ততক্ষণে রুহানিরাও এগিয়ে আসলো। ইরা অবাক হয়ে বলল। কিরে আয়েশা, তুই পালাচ্ছিলি বাড়ি থেকে? এতক্ষণে আয়েশা ইরাকে দেখে চিনতে পারল। মনের ভেতরে ভয়েরা জেকে বসল, গলা শুকিয়ে গেল তার। হঠাৎ হাত কেঁপে উঠল। অভ্র তার কাঁপন টের পেল। আয়েশা জোরে হাত ঝাড়া মেরে ছাড়িয়ে আবারও দৌড় দিল। অভ্র আবারও দৌড়ে দিয়ে ধরে ফেলল। এবার আয়েশা কেঁদে উঠল। আয়েশার কাণ্ডে সবাই একসাথে হকচকিয়ে উঠল। আয়েশা কাঁদতে কাঁদতে বলে উঠল। ছাড়েন আমাকে প্লিজ। অভ্র বলল। তুমি পালাচ্ছ কেন? আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি বিয়ে করব না এখন। সবাই এবার বুঝতে পারল। অভ্র আবার জিজ্ঞেস করলো। কেন করবে না বিয়ে? লোকটা আমার থেকে অনেক বড়, লোকটার একটা 8 বছরের মেয়েও আছে। বুড়ো লোকটা মা আমাকে অনেক মেরেছে। আয়েশার কথায় সবাই স্তব্ধ হয়ে গেল। এইটুকু একটা মেয়ের সাথে এত বড় একটা লোকের বিয়ে দিচ্ছে তারা। আয়েশা এখনো কেঁদেই চলেছে। অভ্র নরম কণ্ঠে বলল। অভ্র বলল। শান্ত হও তুমি, আমরা তোমাকে সাহায্য করব। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি চলে যাব। এত রাতে তুমি কোথায় যাবে? যেদিকে 2 চোখ যায় সেদিকে যাব। শান্ত হও মেয়ে, আমাদের সাথে চলো। আয়েশার বুক ধক করে উঠল। আবারও ছটফট করতে করতে বলল। প্লিজ ছাড়ুন আমায়, ওরা দেখলে আমাকে আবার নিয়ে যাবে। আপনাদের সাথে গেলে ওরা আমাকে আবার ধরে নিয়ে আসবে। অভ্র হাত শক্ত করে ধরে বলল। কেউ কিছু বলবে না, কেউ কিছু করতে পারবে না। তুমি আমাদের সাথে চলো। তুমি প্লিজ আগে শান্ত হও। মেয়েটা একটু শান্ত হলো। অভ্র একটু মাথা ঝুঁকিয়ে বলল। আমাকে বিয়ে করবে? আমি কিন্তু সুদর্শন আছি। আয়েশা চমকে উঠল। চোখ বড় বড় করে তাকালো অভ্রর দিকে। তারপর নিজে কি ভাবলো কি জানি, মাথা নিচু করে বলল। করব। আয়েশার জবাবে সবাই অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকালো। এত সহজে আয়েশা মেনে যাবে এটা হয়তো কারো কল্পনাতেও ছিল না। অভ্র হকচকিয়ে গিয়েছে। এত দ্রুত উত্তর বোধ হয় আশা করেনি কেউ। রাসেল চেঁচিয়ে উঠল। আলহামদুলিল্লাহ। সুমাইয়া ধমকে উঠল। আরে রাতের বেলা এভাবে চেঁচাচ্ছেন কেন?